নমস্কার। গতকাল একটু রাতের দিকে একটা ধুমধুমার কাণ্ড ঘটেছে দমদম বিমানবন্দরে। তো একটু রাতের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থকদের সঙ্গে বিজেপি সমর্থকদের একটা ছোটোখাটো সংঘর্ষ হয়ে গেছে বিমানবন্দরের ঠিক সামনে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সবাই জানেন গিয়েছিলেন দিল্লিতে স্পিকারের সঙ্গে দেখা করতে। তার আগে কলকাতায় ইডি সিআইডি ইত্যাদি নানা জায়গায় হাজিরা ছিল তার। তো আজকে গিয়ে দেখা করেছেন, সেখানে একটা সাংবাদিক সম্মেলনও করেছেন হাতে সংবিধান নিয়ে। তো এইসব ছবি আপনারা দেখেছেন। তো তারপর একটা বহু আলোচিত যে চার্টার্ড বিমান যেটাতে চড়ে তিনি গিয়েছিলেন সেটা নিয়ে ফিরছিলেন এবং তার সমর্থকরা মজুদ ছিলেন দমদম বিমানবন্দরে। তো ফুটেজ দেখে যেটা বোঝা গেল যে একটা গোলমাল হয়েছে, কিন্তু ঠিক কি হয়েছে ফুটেজ যেটুকু পেয়েছি বোঝা খুব একটা সম্ভব নয় ঠিক কি হয়েছে। তো অভিষেকের সমর্থকরা ছিলেন হাজির সেখানে। তারা অভিযোগ করেছেন যে ডিম এবং অস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্রের কথাই কেউ কেউ বলেছেন, যে উল্টো দিকে বিজেপি সমর্থকরা উপস্থিত ছিলেন এবং সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত। তো যে কথাটা এসেছে সেটা সত্য না মিথ্যা আমি বলতে পারবো না, কারণ যেটুকু ফুটেজ পাওয়া গেছে সেটা থেকে গ্যারান্টি দিয়ে কিছু বলা সম্ভব না। আর গদি মিডিয়া কি রিপোর্ট করছে সেখান থেকে তো জানা সম্ভবই না। কারণ আমি দেখলাম যে ফুটেজ খুঁজছিলাম, আমি সত্যি সত্যি ফুটেজ খুঁজছিলাম অন্য কোন চ্যানেল কি দেখিয়েছে। তো যারা ছোট চ্যানেল তারা তো সবসময় ক্যামেরা নিয়ে হাজির থাকেন না, বড় চ্যানেলের লোকজন হাজির থাকেন। তো ফুটেজ খুঁজতেই বেরিয়ে উঠলো গদি মিডিয়া, এবং সেটা দেখে আমি দুর্ধর্ষ কিছু জিনিস জানতে পারলাম। যে এক হচ্ছে এই যে জিনিসটাকে আমি অগণতান্ত্রিক বলছি, যে এক দলের সমর্থকরা ডিম ছুঁড়ে আরেক দলের নেতাদের মারছেন খুঁজে পেতে। তো সেটার ওরা নাম দিয়েছেন ডিম থেরাপি, এবং একটা অনুষ্ঠান করেছেন সত্যি, যার শিরোনাম হলো ডিম থেরাপি এখন নিউ নর্মাল। মানে এই ভয়ঙ্কর কাণ্ডটাকে জাস্টিফাই করার কি পদ্ধতি। এবং তারপরে এই উল্টো দিকে যদি কিছু হয়, তো যারা সেই ঘটনা ঘটাচ্ছে ডিম থেরাপির উল্টো যেটা, তো সেই ঘটনা যারা ঘটাচ্ছে তাদের নাম দিয়েছে ভাইপো গ্যাং, আর ডিমধারী যারা তাদের নাম দিয়েছে জনতা, এবং তারা যে কাণ্ডগুলো ঘটাচ্ছে তার নাম দিয়েছে জনরোষ। এ পুরো হজবরল। মানে আপনি যদি ডিম ছুঁড়ে মারেন সেটা হলো জনরোষ, সেটা হলো নিউ নর্মাল। আর আপনি ডিমধারী বলে আপনাকে কেউ যদি দুঘা দেয় তাহলে তার নাম হলো যে অমুক গ্যাং গুন্ডামি করছে। তো জনতা নাম দিয়েছে, বেশ করেছে, কিন্তু আমি জানি না সত্যি কথা বলতে কি কোন জনতা চার্টার্ড বিমানের সময়ে জেনে, মানে এটা সাধারণ বিমান নয় যে আপনি টাইম টেবিল দেখে জেনে ফেললেন, চার্টার্ড বিমান নিজের সময়ই আসে। তো সেই তার সময় জেনে
গভীর রাতে ডিম নিয়ে বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে থাকে, এটা আমার ঠিক জানা নেই। তো হতে পারে এখানে জনতা মানে আসলে ভারতীয় জনতা পার্টির কথাই বলা হচ্ছে, ভারতীয় আর পার্টিটা বাদ দিয়ে শুধু জনতা বলা হচ্ছে, তো এটা হতেই পারে, কিন্তু আমি জানি না। তো যাই হোক, গদি মিডিয়ার এই মহান কীর্তির পর আরও একটা জিনিস দেখলাম, দেখলাম স্থানীয় বিধায়ক বাইট দিচ্ছেন, সেটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ওদের ফুটেজ যদি আবার দেখায় তাহলে তো কপিরাইট স্ট্রাইক মেরে দেবে, ফলে সেটা আমি দেখাচ্ছি না। তো তিনি কি বললেন আমার মুখ থেকে শুনুন। তিনি বললেন, একদম হুবহু বলছি না, কিন্তু চোর ভাইপো, মানে চোর ভাইপো শব্দটা একদম উদ্ধৃতি চিহ্নের মধ্যে, চোর ভাইপো দমদমে অনেক ক্রিমিনালকে জড়ো করে এনেছিলেন এবং অত লোক ওখানে কি করছিল, এই জন্য প্রশাসনকে দোষ দিলেন। তো প্রশাসনের যে দোষ আছে এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু অনেক লোক ওখানে কেন জড়ো হয়েছিল এইটা আমার কাছে খুবই অস্বাভাবিক লাগলো। যে নেতাদের অভ্যর্থনায় লোক জড়ো হওয়াটা নতুন না, অনেক সিকি খুচরো 2 পয়সার নেতা এয়ারপোর্টে আসেন, আমি বিমানবন্দর দিয়ে যাতায়াত করি, তাদের সম্বর্ধনা জানানোর জন্যেই ঢাক ঢোল মালা ইত্যাদি নিয়ে যে পরিমাণ লোক জমা হন, তাদের একটু অদ্ভুতই লাগে। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য লোক জমা হবে, তা আশ্চর্য হওয়ার তো তেমন কিছু নেই, বরং ডিম ছোঁড়াটাই আশ্চর্য, এটা কখনো সারা জীবনে দেখিনি। তো যদি ক্রিমিনাল হয় তো তো সেটা অবশ্য খুবই খারাপ ব্যাপার, কিন্তু যেটা আমার কানে লাগলো সেটা অন্য জিনিস, সেটা হলো ওই চোর ভাইপো শব্দটা। কিন্তু কথা হচ্ছে যে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে উনি হয়তো জানেন না যে অবাধে ডিম ছুঁড়তে না পারলে এরকম যে লোকজন জমা হয় তাদেরকে ক্রিমিনাল আখ্যা দেন হতে পারে। তাছাড়া ভিডিও ফুটেজ যেটা দেখেছি তাতে অনেক মহিলা দেখলাম, তাদের আমার খালি চোখে দেখে ঠিক ক্রিমিনাল মনে হয়নি, কিন্তু সে যাই হোক, ফল তাতেও তো মহিলাদের ক্রিমিনাল বলে দাগিয়ে দিয়ে ইউএপিএ দেওয়া হচ্ছে এবং গদি মিডিয়া তার দুহাত তুলে নাচছে। ফলে শিব ঠাকুরের আপন দেশে এটা হতেও পারে। তো আমি গ্যারান্টি দিয়ে কিছু বলতে পারছি না কে ক্রিমিনাল কি ক্রিমিনাল নন, কিন্তু ব্যাপারটা আমার একটু অদ্ভুত লেগেছে ক্রিমিনাল আখ্যা দিয়ে দেওয়াটা। তো যাই হোক, কিন্তু সব থেকে বেশি যেটা অদ্ভুত লেগেছে, সেটা চমৎকার লেগেছেও বলতে পারেন, চমৎকার এবং অভূতপূর্ব, সেটা হলো ওই চোর ভাইপো সম্বোধন। মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চুটিচামারি করেছেন কিনা আমি জানি না, করেই থাকতে পারেন আবার নাও করতে পারেন, তো থানা পুলিশ তো হচ্ছে নিশ্চয়ই, সেটা ধরা পড়বে চুরিচামারি করে থাকলে, নইলে ধরা পড়বে না। কিন্তু যেটা অদ্ভুত লেগেছে যে একজন বিধায়ক তার বিপক্ষ দলের একজন সাংসদকে টিভির পর্দায় চোর ভাইপো বলে ডাকছেন, এই জিনিস কখনো শুনিনি। মানে গণতন্ত্রে সাধারণভাবে একটা ডেকোরাম, একটা পদ্ধতি থাকে। তো আমরা সবাই জানি যে একজন মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথমবার অন ক্যামেরা টাকা নিতে দেখা গিয়েছিল একটা স্টিং অপারেশনে, কিন্তু তাকেও টিভিতে সম্বোধন করার সময় তার বন্ধুরা, তার শত্রুরা কেউই চোর বলে সম্বোধন করেননি। তো আবার উল্টো দিকে ধরুন একজন বিখ্যাত রাজনীতিকের পুত্র একটা ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা বিরাট বড় পোস্টে আছে, তো তাকে দেখলেই অনেকের অকম্মা ঢেঁকি বলে মনে হয়, কিন্তু টিভির পর্দায় কেউ তাকে অকম্মা অমুক বা আলু সেদ্ধ অমুক বলে ডাকছেন বলে আমি শুনিনি। তার কারণটা হচ্ছে যে এইগুলোর একটা ডেকোরাম থাকে, কোথায় কোনটা করা যায়, কোথায় কোনটা করা যায় না। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলার সময় বিভিন্ন লোকের সম্পর্কে বিভিন্ন রকম খিস্তি খাস্তাও করতে পারেন, আমরা সবাই করি, মানে অসংস্কৃত শব্দ বলি, এমনকি পলিটিক্যালি ইনকারেক্ট কথাবার্তাও বলে থাকে, কিন্তু টিভির পর্দায় গিয়ে বা পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রেই আমি এখন যেমন বলছি সেগুলো বলি না। এগুলো গণতন্ত্রের ডেকোরাম, বৈঠকখানায় যা করি বাইরে গিয়ে সেগুলো করব না, এগুলো একদম সাধারণ জ্ঞান। তো পৃথিবীর কোথাও বৈঠকখানার যে ভাষা সেটা বাইরে গিয়ে বলা হচ্ছে, সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু বাংলায় এই কালচারটা এসেছে গদি মিডিয়ার হাত ধরে, যেখানে ডিম ছোঁড়া, মানে ধরুন উকিলরা ডিম ছুঁড়ছে আদালত চত্বরে, এটা কী ধরনের ন্যায় বিচার আমি জানি না, কিন্তু এইটাকে যেখানে গদি মিডিয়া নিউ নর্মাল বলে দাবি করছে, জাস্টিফাই করছে, এটাকে খুব স্বাভাবিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে, তারা যে এই জিনিসগুলোকে প্রমোট করবে তা আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে পুরোটাই এসছে গদি মিডিয়ার হাত ধরে। এবং দুঃখজনক যেটা, অনেক নেতা তাদের মধ্যে কেউ কেউ নিজেদের খুব প্রগতিশীল বলেও দাবি করেন, নিজেদের মাচোপনা দেখানোর জন্য, মানে আমরা হেভি বেশি বেশি আছে, প্রচণ্ড পুরুষালী এসব দেখানোর জন্য রাজনীতির বদলে এই সমস্ত ডায়ালগকে বেছে নিয়েছেন। মানে এর থেকে একটা জিনিস বোঝা যায় যে রাজনৈতিক জ্ঞানটা তাদের ঢুডু, তারা এসে একটু চিৎকার করে আমরা কি বীর কি হনু এটা দেখান। অনেককেই দেখি আমি, তাদের মধ্যে কেউ কেউ প্রগতিশীলও আছেন, মানে পরিচয় দেন অন্তত সেইভাবে, তো তারাও এটা করেন, ফলে তারা এটাকে হাওয়া দিয়েছেন।
টিভির পর্দা যে থেকে থেকে মাছের বাজারে রূপান্তরিত হয়ে যায়, এটা তো গদি মিডিয়ার প্রচেষ্টা আমরা জানি, কিন্তু একা তো গদি মিডিয়ার দ্বারা এটা হতে পারে না, অন্যরা হয়তো ধুনো দিয়েছেন, ফলে এইটা হয়েছে এবং সেটাই এখন চলছে এবং ক্রমশ বাড়াবাড়ি দেখা যাচ্ছে। তো এখনও পর্যন্ত তো আপনারা শুধু দেখছেন যে অমুককে চোর ইত্যাদি বলা হচ্ছে, নাম সঠিক নামে সম্বোধন না করে। এরপর দেখবেন অবাধে খিস্তিখাস্তা চলছে, মানে এরা সংস্কৃতিটাকে যে জায়গায় নামিয়ে আনছে। তো টিভি চ্যানেল কদিন পরে টিআরপির জন্য ওইসবও করবে যে বাড়িতে বসে দেখা খুব মুশকিল হয়ে যাবে, এখনই লোকজন দেখেন না, ভবিষ্যতে আর দেখতে পারবেন না, কিন্তু ওটাতেই ওদের আনন্দ, এটা চালিয়ে যাবে বলে মনে হচ্ছে। তো এইটাকে একটা সংস্কৃতি বলে চালিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা দেখতে পাচ্ছি, মানে এটাই আসল জিনিস। মানে ধরুন আমি যদি আপনাকে খিস্তি মারি, ওরা যেভাবে দেখায়, আমি যদি আপনাকে খিস্তি দিই, টিভিতে দেখিয়ে বলবে মহান কাজ, এটাই এখন নিউ নর্মাল, কিন্তু আপনি যদি খিস্তি দেন তাহলে বলবে যে অমুক গুন্ডা এসে খিস্তি দিল। তা এইটা একটা অদ্ভুত সংস্কৃতি, এ তো হয় না, মানে আপনাকে তো সবসময় একটা লেভেল প্লেয়িং ফিল্ডে খেলতে হবে। আমরা জানি রাজনীতিতে অনেক লোক দুর্নীতি করেন, তৃণমূলের লোকেরা দুর্নীতি করেননি বলে কেউই বিশ্বাস করবে না, কিন্তু দুর্নীতি করলে তার তো একটা পদ্ধতি আছে। আপনি টিভি চ্যানেলে এসে চোর অমুক চোর তমুক তো বলতে পারেন না, আপনি ডিম ছুঁড়ে মারতে পারেন না দল বলের লোক জুটিয়ে, ওটাকে অগণতান্ত্রিক পদ্ধতি বলে, ওটাকে একটা চূড়ান্ত গণতন্ত্রহীনতা বলে, আইনের শাসনের অভাব বলে। তো কথা হচ্ছে এইটাকে যে শুধু করা হচ্ছে তা না, সংস্কৃতি বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো কেন চালিয়ে দেওয়া হচ্ছে তার একটা কারণ আমি বললাম, যে গদি মিডিয়া তো ভয়ে হোক, ভক্তিতে হোক, টিআরপি বাড়ানোর জন্য হোক, এটা চালানোর চেষ্টা করছে। তো দ্বিতীয়, যে রাজনৈতিক দলের নেতারাও এটাতে সাবস্ক্রাইব করছেন, গ্রাহক হয়ে যাচ্ছেন পুরো জিনিসটা, তার অন্য একটা সম্ভাব্য কারণও কিন্তু থাকতে পারে। তো সম্ভাব্য কারণটা কি? এই যে শাসক দল যারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছেন, দেখে মনে হচ্ছে গদি মিডিয়া এবং তাদের আচরণ যে তারা ক্ষমতায় আসলে আসেননি, তারা এখনও বিরোধী পক্ষ। তো এই যে কাজকর্মগুলো এইরকম করে যাচ্ছেন, তার একটা সম্ভাব্য কারণ হচ্ছে যে রাজধর্ম বস্তুটা কি এরা জানেন না। তাই এদের যে সর্বোচ্চ নেতা আছেন তাকে, তিনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তাঁর সর্বোচ্চ নেতা তাকে এই বলে তিরস্কার করেছিলেন। তো ইনি এখন মাথায় বসেছেন, তার চেলা চামুন্ডারা জানবেন না, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ফলে কারণটা যে খুব অলিক তা নয়। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে এদের এইটুকুও জানার কোনো প্রয়োজন পড়েনি, কারণ যতদূর সম্ভব আন্দাজ করতে পারি ক্ষমতায় আসবেন নিজেরাও ভাবেননি, তাহলে বলে ক্ষমতায় এসে গেছেন। তো তার আগে তো তার হইচই করেছেন এবং হইচই করার জন্য গোলমাল পাকিয়েছেন প্রচুর। ব্রিগেডে চিকেন প্যাটিসের কথা জানেন, দুর্গাপুরে একজন গরু বিক্রেতাকে কী করা হয়েছে জানেন, সব অজস্র ঘটনা ঘটিয়েছেন এবং আইনি রক্ষা কবচ পেয়ে গেছেন, উকিল টুকিলরা অনেকে পক্ষে ছিলেন, পেয়েছেন একরকম করে। এছাড়াও যেটা পেয়েছেন সেটা হচ্ছে গদি মিডিয়ার অকুণ্ঠ সমর্থন, এবং এখনও পেয়ে পেয়ে ভাবছেন যে ওই যে জিনিসপত্রগুলো করেছেন ওই জিনিস এখনও চলবে। ফলে রাজধর্ম জিনিসটা কী ভাবনা চিন্তার অবকাশ এরা পাননি। ফলে দক্ষিণবঙ্গে যখন প্রবল বৃষ্টিতে জলমগ্ন হওয়ার উপক্রম পুরো জায়গাটা, উত্তরবঙ্গেও হবে, তখন নেতাকর্মীরা বুলডোজার নিয়ে মানুষের ঘরবাড়ি গুড়িয়ে দিয়ে উল্লাস করছেন এবং ডিম ছুঁড়ে চলছেন, এবং এই যে বুলডোজার উল্লাস ভাঙচুর, তার বিরুদ্ধে প্রতিবাদ, এও কোথাও গদি মিডিয়ায় আপনি দেখবেন না। বামপন্থীরা প্রতিবাদ করছেন, কিন্তু গদি মিডিয়ার কোথাও সে জায়গায় দেখবেন না। যাদবপুর নিয়ে একটু হইচই হয়েছে, তার বাইরে কোথাও কিছু হয়নি। তো এই সব নিয়ে এরা উল্লাস করছেন। মানুষ যখন বিপদে, যখন বন্যা সামনে আসতেই চলেছে, তখন নাগাড়ে ডিম ছুঁড়ে চলেছেন। রাজধর্ম সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞানগম্যি থাকলে বা জ্ঞানগম্যি অর্জন করার প্রচেষ্টা থাকলে এই জিনিস ঠিক হওয়া সম্ভব নয়। তা নানা অফিস থেকে এই ত্রাণের জন্য, বৃষ্টির জন্য জমিয়ে রাখা যে টিপল যে জিনিসগুলো আছে, এইগুলো ডিম ছুঁড়ে দখল করে নেব, সেই জিনিস, এবং সেটা মিডিয়ায় দেখানো হবে। তো মিডিয়া তো হইচই করে ওটাকে নিউ নর্মাল বলে দেখাচ্ছে, বললামই। তো তাতে এদের যা উৎসাহ, তারপর সেই ত্রাণের ত্রিপলগুলোর কি হবে সেই নিয়ে উৎসাহের কণামাত্রও দেখা যাচ্ছে না, নেই। তো রাজ্যব্যাপী ওরা অনেক ঘটা করে কল্যাণ শিবির নামে একটা জিনিস করেছিলেন, যদি অজস্র ভিডিও আমি আর দেখাচ্ছি না, পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে ফর্ম পাওয়া যাচ্ছে না, অব্যবস্থার চূড়ান্ত ফর্ম ফিল আপ করার জন্য তো অজস্র হার্ডল। অন্নপূর্ণা ভাণ্ডারে একবার অনলাইন করতে হবে, একবার অফলাইন করতে হবে, 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে, তারপরেও পাবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। তো সে অন্য হিসেব, সে পরে বলা যাবে। কিন্তু কল্যাণ শিবিরগুলো একরকম করে মুখ থুবড়ে পড়ছে। ওদিকে মন্ত্রীরা কী করছেন, একজন ব্র্যান্ডিং কেন হয়নি সে নিয়ে ব্যস্ত, তারও ভিডিও আছে। একজন মন্ত্রী, খুব শালীন মন্ত্রী তিনি, এদের বাকিদের মতো না, তিনি পচা ডিমের দরদাম করছেন। আর আরেকজন তো বিক্ষোভ দেখলেই ইউএপি এর দাওয়াই দিচ্ছেন।
তো একটা ছবি ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যেখানে দেখা যাচ্ছে থানার ওসির চেয়ারে বসে আছেন বিজেপি নেতা। আরেকটা ভিডিও দেখা যাচ্ছে যে ডিএম, একজন জেলা শাসক, তাকে ধমকানো চমকানো হচ্ছে। তো এইগুলো হচ্ছে ওদের কাজের মধ্যে কাজ। এবং কাজের মধ্যে আরও যেটা আছে সেটা হচ্ছে পুরসভাগুলোকে পদত্যাগ করিয়ে কার্যত অকর্মক্ষম করে দেওয়া হচ্ছে। ওদিকে বৃষ্টির মধ্যে রাস্তা আটকে শুরু হয়ে যাচ্ছে যোগ মহোৎসব, বা যোগা বলেন ওরা। তো কথা হলো যে গদি মিডিয়ার ঢাক যেটা সমানে বেজে চলেছে, আর কেন্দ্রীয় বাহিনীর প্রহরা কিন্তু এই জিনিসগুলো সামলে দেবে না। তো নিজেদেরই সামলাতে হবে, এবং সেটা যে সামলাতে পারবেন তার লক্ষণের বিন্দুমাত্রও কিন্তু দেখা যাচ্ছে না। তো অতি দক্ষিণপন্থী যারা আছেন তাদের একটা গুণ কিন্তু সকলেই স্বীকার করেন, যে সেটা হলো এদের মেশিনের মতো কর্মদক্ষতা। যাই করুক মেশিনের মতো দক্ষভাবে করে। কিন্তু মজা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এই যারা ক্ষমতায় এসেছেন তারা এমনকি অতি দক্ষিণপন্থী হিসেবেও খুব খারাপ, এই গুণটুকুও তাদের মধ্যে নেই, তার কণা মাত্রও নেই। আর অতি দক্ষিণপন্থীদের যেটা সব থেকে দোষ, সেটাও কিন্তু একদম পরিষ্কার দেখা যাচ্ছে। মানে গুণটা দেখা যাচ্ছে না, দোষটা খুব বিরাট আকারে দেখা যাচ্ছে। দোষটা কি না, আইনের শাসনের নামে কার্যত প্রহসন চলছে। এই যে ধরুন ভোটের আগে অমিত শাহ বলেছিলেন যে তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে দেবেন, এটা উনি বলেছিলেন। রত্না দেবনাথ, পানিহাটির বিধায়িকা, বিখ্যাত কাকিমা, তিনি বলেছিলেন মুখ্যমন্ত্রীকে, তৎকালীন মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে ড্রেনের জলে চুবিয়ে মারবেন। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ভোটের পর ডিজে বাজাবেন। তো সব কটাই বেশ আমার কানে তো বেশ খারাপ গোত্রেরই লাগে, বরং শেষ জনেরটা তুলনায় এইগুলোর মধ্যে নির্দোষ তুলনায় এই কোনোটাই ঠিক রাজনৈতিক প্রচারে বলার মতো জিনিস না। কিন্তু মজাটা যেটা সেটা হচ্ছে যে এফআইআর বলুন, সিআইডি হাজিরা বলুন, ওই যে শেষজন যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, শুধু তারই হচ্ছে, আর বাকিরা দেখা যাচ্ছে সম্পূর্ণ সাধু। তো আমি ব্যক্তিগতভাবে কোশ্চিনকালেও অভিষেকের সমর্থক না, কিন্তু আইনের শাসন যে সবার জন্য সমান নয় সেটা দেখা যাচ্ছে। মানে আইনের শাসনের কঙ্কালটা পরিষ্কার বেরিয়ে আসছে। তো ফলে সব মিলিয়ে যেটা দাঁড়াচ্ছে, এক মাসের মধ্যে, স্রেফ এক মাসের মধ্যে একটা সরকার এত যে অজনপ্রিয় হয়ে গেছে সেটা এমনি এমনি নয়। এবং গদি মিডিয়ার হাজার ঢাক পেটানো সত্ত্বেও এটা হয়েছে, এটা কিন্তু বাস্তব। তো বাস্তবে এটাই, তো ওরা কী করবেন সেটা ওদেরই ঠিক করতে হবে। আমি জানি না, হয়তো শাসক দলের লোকজন ভাবছেন যে নির্বাচনের তো আর কোনো চিন্তা নেই, এখন যা খুশি করব পার পেয়ে যাব। তো সেটা হবে কি হবে না ভবিষ্যতই বলতে পারবে, আমি বলতে পারবো না। আজকে কি ঘটেছে এবং যা মনে হচ্ছে সেটা আপনাদের বললাম। তো আজকে শেষ করব এখানেই, পরের দিন ভিডিও নিয়ে আবার আসবো। তার মধ্যে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন, আমাদের কলেজ স্ট্রিটের দোকানে আসবেন। তো নিজস্ব পারস্পরিক যোগাযোগের মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা কণ্ঠস্বর হয়ে উঠতে পারবো। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।